দ্য কনজুরিং এই সময় হয় 1971-এর, যেখানে আমাদের দেখানো হয় দুই কাপল যাদের নাম ক্যারোলিন ব্যারেন আর রজার ব্যারেন নিজেদের 5 বাচ্চাদের সাথে আমেরিকার একটা ছোট্ট শহর রোড আইল্যান্ডে শিফট হয়ে যায়। এদের ঘরের আশেপাশে কোনো ঘর নেই, এখানে জনসংখ্যাও অনেক কম হয়। এরা সবাই যখন নিজেদের জিনিসপত্র নিয়ে ভেতরে যায় তো এদের সাথে যে ডগ ছিল ও ভেতরে আসতে চায় না, যদিও ওকে ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় কিন্তু ও কোনো মতেই ভেতরে যেতে চায় না। মনে হয় ও ভেতরে আগে থেকেই কিছু আভাস পেয়ে গেছে। এদের ঘরের সামনে এক ঝিল আছে আর ঝিলের কাছে এক পুরনো গাছ আছে। এদের সব থেকে ছোট মেয়ে এপ্রিল ওখানে এক খেলনা পায়, যেটা পেয়ে ও অনেক খুশি হয়ে যায়। আর এদিকে এপ্রিলের বাকি সিস্টারদের দেখা যায় যারা ঘরের মধ্যে কানামাছি খেলছে, আর ওই সময় ওখানে কাঠের টুকরো ভেঙে যায়। আর যখন ওদের ফাদার এখানে আসে তো ও দেখে ওখানে নিচে এক সুড়ঙ্গ আছে যেখানে পিয়ানোর সাথে আরো কিছু জিনিস পড়ে আছে। রজার উপরে আসার পর ওর বাচ্চাদের বলে যে ওখানে নিচে কেউ যাবে না, আর ওই দরজাকে ও বন্ধ করে দেয়। আর রাতে যখন এরা ঘুমিয়েছিল তখন বাইরে এদের যে কুকুর ছিল ও জোরে জোরে ভুগতে শুরু করে দেয়। এদের এগুলো সব অদ্ভুত লাগে কিন্তু এদের মনে হয় এগুলো সব নর্মাল। এরপর এরা সবাই ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকালে যখন ক্যারোলিন ওঠে তখন ও নিজের পায়ে এক ছাপ দেখতে পায়। ও এটাতে কিছুই বুঝতে পারে না। আর যখন ও নিজের কামরা থেকে বাইরে আসে তো ও দেখে ঘরের সব ঘড়ি 3:07 বন্ধ হয়ে গেছে। ও নিজের হাজব্যান্ড রজারকে এই কথা বলে। ওর হাজব্যান্ড বলে মনে হয় জিনিস আনার সময় ঝটকাতে সব বন্ধ হয়ে গেছে। ও নিজের হাজব্যান্ডকে ওর পায়ের ছাপও দেখায়। আর তখনই বাইরে থেকে চিল্লানোর আওয়াজ আসে। এরা দুজন বাইরে ছুটে আসে। ওখানে ওদের ছোট মেয়ে এপ্রিল ছিল, আর এরা দেখে ওখানে ওদের ডগ মরে পড়ে আছে। এটা দেখে এদের 3 জনের অনেক দুঃখ হয়, কিন্তু এরা জানে না যে ওদের ডগ কিভাবে মারা গেল। এরপর আবারও রাত হয়ে যায়। ওই রাতে আবারও ঘড়ি ঠিক 3:07 বন্ধ হয়ে যায়। রজার জেগেছিল, ওর মনে হয় ঘরে কেউ আছে। আর যখন ও ঘরে এদিক ওদিক দেখে তো ও দেখে সিঁড়ির ওপর কেউ দাঁড়িয়ে আছে। এটা ওর বড় মেয়ে এড্রি হয়। ও নিজের মেয়েকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? ও বলে সিডনি আবারও আমার কামরাতে চলে এসেছে। আর যখন এরা দুজনে কামরাতে যায় তখন এরা দেখে ওই আলমারিতে মাথা ঠুকছে। আসলে ওর ঘুমের মধ্যে চলার অভ্যাস আছে, কিন্তু এর আগে এটা কোনোদিন হয়নি। রজার ওকে নিয়ে ওর বেডে শুইয়ে দেয়। পরের দিন সকালে রজার যখন কাজের জন্য বেরোচ্ছিল তখন ও কিছু পড়ার আওয়াজ শুনতে পায়। আর যখন ও ঝাড়ের পেছনে দেখে তো ওখানে এক পায়রা ছটকে ছটকে মারা যায়। রজার এসব কিছু দেখে অবাক হয়। আসলে এখানে কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটেই যাচ্ছে, কিন্তু ওর মনে হয় এগুলো সব কিছুই নর্মাল। এজন্য ও এখান থেকে চলে যায়। আর ওর 4 বাচ্চাও স্কুল চলে যায়। ঘরে ক্যারোলিন আর ওর সব থেকে ছোট মেয়ে এপ্রিল আছে। এপ্রিল ওর মাকে বলে আমার সাথে কানামাছি খেলো। আর যখন ওর মা ওর সাথে কানামাছি খেলে আর এপ্রিল লুকিয়ে যায় তখন ভেতরের আলমারি আপনা আপনি খুলে যায়। ক্যারোলিন যখন ওই আলমারির দিকে যায় আর ওকে খোঁজার চেষ্টা করে তো ওখানে কেউ ছিল না। আর যখন ও নিজের চোখ থেকে পট্টি খোলে তখন ও দেখে ওর মেয়ে ওর পেছনে ছিল। আর ও এটা দেখে অবাক হয়ে যায়, কিন্তু ও এটাকে নজরআন্দাজ করে দেয়। আর ওই রাতে যখন সবাই ঘুমিয়েছিল তখনই এদের 5 বাচ্চার মধ্যে একজনের পা ধরে কেউ টেনে দেয়। ওর সাথে আগেও এরকম হয়েছে, কিন্তু ওর মনে হয় ওর বোন ওর সাথে মজা করছে। ও উঠে যায় আর তখনই ও দরজার পেছনে কাউকে দেখতে পায়। ও নিজের বোন ন্যান্সিকে ডেকে ওঠায় আর ওকে বলে তুমি কি দরজার পেছনে কিছু দেখতে পাচ্ছ? ন্যান্সি বলে আমি কিছুই দেখতে পাচ্ছি না। ও বলে ও আমাদেরকেই দেখছে। ন্যান্সি দরজার পাশে যায় আর বলে এখানে কেউ নেই। তখনই ক্রিস্টিন ন্যান্সিকে বলে ও তোমার পেছনে দাঁড়িয়ে আছে। এর আগে কি ন্যান্সি পেছনে ঘুরতে পারে? তার আগে দরজা বন্ধ হয়ে যায়। এরা দুজনে খুব চিৎকার করে। এদের প্যারেন্টসও দৌড়ে এদের কামরাতে চলে আসে। ক্রিস্টিন ওদের বলে কেউ আমার পা ধরে টেনেছে। ওর ফাদার ওকে বলে তুমি হয়তো স্বপ্ন দেখেছো। ও বলে না, আমি স্বপ্ন দেখিনি। ও আমার সাথে কথা বলেছে। ও আমাকে বলেছে যে আমি তোমার পুরো পরিবারকে শেষ করে দেব। কিন্তু ক্যারোলিন আর রজারের মনে হয় এ হয়তো স্বপ্ন দেখেছে। এরকমটা কিছুই নয়, কিন্তু এখানে কিছু না কিছু ঘটনা ঘটতেই আছে। আর প্রতিবারের মতো ক্যারোলিনের শরীরে নতুন ছাপ দেখা যায়। ওর মনে হয় এটা ওর মেডিকেল প্রবলেমের জন্য হচ্ছে। আবারও রাত আসে। ক্যারোলিনের মনে হয় ঘরের মধ্যে কেউ আছে।
এজন্য ও এক এক করে ঘরের সব কামরা চেক করে, কিন্তু কোথাও কেউ ছিল না। দেয়ালের উপর এদের যে ছবি ছিল ওটা আপনা আপনি নিচে পড়ে যায়। আর যখন ক্যারোলিন ওখানে যায় তো ও কাউকে দেখতে পায় না। ও চারপাশ দেখে কিন্তু ওকে কিছুই দেখা যায় না। তখনই সুড়ঙ্গ থেকে ক্ল্যাপের আওয়াজ আসে, আর যখন ও আগে যায় তখন ও দেখে সুড়ঙ্গের দরজা খোলা আছে। আর যখন ও কাছে যায় তখন ওকে পেছন থেকে কেউ ধাক্কা দেয়, যার ফলে ও সুড়ঙ্গের নিচে পড়ে যায়, যেখানে অনেক বড় বেসমেন্ট আছে। ভেতরে কেউ ছিল না। তখনই এক বল ওর আগের দিকে এসে পড়ে, আর এটাতে ও ভয় পেয়ে যায়। ও দৌড়ে উপরের দিকে আসে, কিন্তু এর আগে কি ও উপরে আসতে পারে তার আগে দরজা বন্ধ হয়ে যায়। আর দরজা বন্ধ হওয়ার পর এখানে এক বাচ্চার হাসির আওয়াজ আসে। আর এদিকে দেখা যায় সিডনি, যার ঘুমের মধ্যে চলার অভ্যাস আছে। ও আবারও আলমারির কাছে এসে নিজের মাথা ঠুকতে শুরু করে দেয়। আর ওর ঠকঠক আওয়াজ শুনে অ্যাড্রি উঠে যায়, আর ও সিডনিকে নিয়ে এসে বিছানায় শুইয়ে দেয়। আর তখনই ও আলমারির উপরে দেখে ওখানে কেউ বসে আছে, কিন্তু এটা মানুষ নয়। আর ও ওর ওপর ঝাঁপিয়ে দেয়। অ্যাড্রি খুব জোর চিৎকার করতে শুরু করে দেয়। ওর ফাদার দৌড়ে ওর কামারাতে এসে যায়। আর ততক্ষণে ক্যারোলিনও সুড়ঙ্গ থেকে বাইরে এসে গেছে। রজার বলে, কেউ আমাকে বলবে যে এখানে কি হচ্ছে? আর তখনই বাইরে থেকে এদের ঘর দেখানো হয়। এমন মনে হয় যেন এদের ঘরে কেউ নজর রাখছে। আর এখন ক্যারোলিন, রজার আর ওর সব বাচ্চারা জানে যে এখানে ওরা ছাড়াও আরও অন্য কেউ আছে। পরের দিন সকালে ক্যারোলিন এক কাপলের কাছে যায়, যাদের নাম হয় অ্যাড ওরেন আর লরেন ওরেন। এরা দুজনেই ডিমোনোলজিস্ট, যারা ভূত প্রেত তাড়ানোর বিদ্যা জানে। এর আগেও এরা অনেক বড় বড় কাজ করেছে, এজন্য এদের অনেক নাম হয়। ক্যারোলিন এদের দুজনকে বলে, তোমরা আমার বাড়িতে এসো, আমাদেরকে তোমাদের অনেক সাহায্যের দরকার। প্রথমে এদের মনে হয় এটা ওর ভ্রম হতে পারে। ক্যারোলিন বলে, মনে হয় ওই শক্তি আমাদের ক্ষতি করতে চায়। ক্যারোলিনের কথা শুনে এরা দুজনেই বুঝে যায় যে ওখানে কিছু না কিছু অবশ্যই হয়েছে। আর এরা দুজন ক্যারোলিনের ঘরে পৌঁছে যায়। ওখানে পৌঁছানোর পর এদের বলা হয় যে রাতে এখানে অনেক খারাপ গন্ধ আসে। তার সাথে দরজাতে 3 বার ঠক ঠক আওয়াজ আসে। আর ঘরের সব ঘড়ি 3টা বেজে 7 মিনিটে বন্ধ হয়ে যায়। আর দেওয়ালের ওপর আমাদের যত ছবি আছে ওগুলো সব নিচে পড়ে যায়। আর এটাও বলা হয় যে নিচে এক বেসমেন্ট আছে। আর এরপর এরা সবাই ওই বেসমেন্টে যায়। আর ওখানে যাওয়ার পর লরেনকে কিছু কান্নার আওয়াজ আসে। আর ওর কাছে আওয়াজ এজন্য আসে কেননা ওর অন্য জগতের সাথে কানেক্ট করার বিদ্যা শেখা আছে। আর ওইদের সবাইকে বলে এখানে কোনো একদিন অনেক বড় দুর্ঘটনা ঘটেছিল। লরেন আর অ্যাড রজারকে বলে, যখন এই ঘরে এত কিছু হচ্ছে তাহলে তোমরা এই ঘর ছেড়ে কোথাও যাচ্ছ না কেন? রজার বলে, আমাদের কাছে যত পয়সা ছিল সব এই ঘরকে কেনার জন্য লাগিয়ে দিয়েছি। এটা আমি নিলামে কিনেছিলাম, এজন্য আমি ওর ওনারের ব্যাপারে কিছুই জানি না। অ্যাড এদেরকে অনেক কোশ্চেন জিজ্ঞেস করে আর এদের আওয়াজকে রেকর্ড করে। এরপর অ্যাড আর লরেন এরা দুজনেই এক ঝিলের কাছে যায়, যেখানে এক অনেক পুরনো গাছ আছে, যেখানে ক্যারোলিনের ছোট্ট মেয়ে এপ্রিল এখানে আসার সময় এক খেলনা পেয়েছিল। আর এখানে লরেন এমন কিছু দেখে যেটা দেখার পর ও ঘাবড়ে যায়। এরপর এরা দুজনে ভেতরে চলে আসে আর এদের বলে যে তোমাদের ঘরকে পবিত্র করতে হবে। এমনিতেও এখানে অনেক আত্মা আছে, কিন্তু এখানে এক কালো ছায়া আছে যে এই ঘরকে কবজা করে রেখেছে। যখন আমি তোমাদের ঘরে এসেছিলাম তখন আমি দেখে নিয়েছিলাম ও তোমার পেছনে দাঁড়িয়েছিল। আর পরের বার আমি তোমার বাচ্চাদের পেছনে দেখেছিলাম। ওই কালো ছায়া তোমাদের পরিবারের সাথে মিশে গেছে। আর এখন তোমরা যেখানে যাও ও তোমাদের পেছন ছাড়বে না, কেননা ওর ভেতরে অনেক হিংসা এবং রাগ আছে। রজার বলে, আমাদের কি করা উচিত? কোনো প্রিস্টকে আনা উচিত? অ্যাড বলে, এটা এত সোজা নয়, সবার আগে আমাদের প্রমাণ জোগাড় করতে হবে, ওগুলো সব চার্চে দিতে হবে। আর এরপর চার্চ আমাদের অনুমতি দেবে। অনেক সময় এত কিছু করার পরেও কিছুই ঠিক হয় না। অ্যাড বলে, আমাদের এখানে বেশিক্ষণ থাকা উচিত নয়, কেননা ওই ছায়া যে তোমাদের ক্ষতি করতে চায় ও আমাদের জন্য নিজেকে অসুরক্ষিত মনে করে। ও কোনোদিন চাইবে না যে আমরা এখানে বেশি দিন থাকি। আর এরপর এরা দুজনে এখান থেকে চলে যায়। আর যখন এরা নিজেদের ঘরে আসে তখন এরা ওই রেকর্ডিংকে শোনে, যেটা এরা রজারের ঘরে রেকর্ড করেছিল। ওই রেকর্ডিংয়ে রজারের আওয়াজ তো আসে, কিন্তু এছাড়া আর কারো আওয়াজ আসে না। এখানে লরেন জানতে পারে যে ওখানে এক ফার্ম হাউস ছিল, যেটা 1863-এ বানানো হয়েছিল। আর এখানে যে কাপল ছিল ওর স্ত্রী সুইসাইড করে নিয়েছিল। আর ওই সময় ঘড়ির কাঁটা 3টা বেজে 7 মিনিট ছিল, এজন্য এই ঘরে 3টা বেজে 7 মিনিটে সব ঘড়ি বন্ধ হয়ে যায়।
এরপর ওই ঘরে আরও অনেক লোক নিজের জীবন দিয়েছে, আর এখন ওই ঘরে অনেক আত্মার ছায়া আছে। পরের দিন লরেন, ওর হাজব্যান্ড অ্যাড আর ওদের সাথে কিছু লোক ওই ঘরে যায়, যাতে ওরা প্রমাণ একজোট করতে পারে। ওখানে ক্যামেরার সাথে মাইকও লাগায়, যাতে ওরা আওয়াজ রেকর্ড করতে পারে। তার সাথে এখানে কিছু পবিত্র চিহ্নও লাগায়, কিন্তু আজ রাতে এরা তেমন কিছু দেখতে পায়নি। পরের দিন সকালে লরেন যখন বাইরে বসেছিল, তখন ও দেখে উপরে কালো মেঘ জমতে শুরু করেছে আর আবহাওয়াও বদলে গেছে। আর লরেন বুঝে যায় যে কিছু না কিছু হতে চলেছে। ও দৌড়ে ভেতরে যায়। ভেতরে ক্যারোলিন শুয়েছিল। তখনই ওর কাছে এক ছায়া আসে আর ওর মুখের ভেতর চলে যায়। লরেনও এখানে পৌঁছে যায়। ও দেখে ক্যারোলিন ভমিটিং করছে। লরেন ওকে জিজ্ঞেস করে কি হয়েছে। ও বলে মনে হয় শরীর আরো খারাপ হয়ে গেছে। আসলে ক্যারোলিনের মনে হয় যে ওটা এক স্বপ্ন ছিল, আর ও এখান থেকে বাইরে চলে যায়। আবারও রাত আসে, আর এখন এরা সবাই ঘরে আছে, কেননা এরা প্রমাণ একজোট করতে চায়। আর আজ রাতে এদের সাথে যে পুলিশ ছিল, যে এই সবে বিশ্বাস করে না, ওকে উৎসাহ দেয়। আর এরা দেখে রজারের মেয়ে সিডনি, যার ঘুমের মধ্যে চলা অভ্যাস আছে, ও সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছে। আর তখনই দেখা যায় কেউ ফটো ক্লিক করছে। রজার ওকে বাধা দেওয়ার জন্য উপরে যেতে চায়, কিন্তু অ্যাড বলে দাঁড়াও, আমাদের প্রমাণ একজোট করতে হবে। রজার ওকে বলে তোমরা সিডনির ফটো কেন নিতে চাও? অ্যাড বলে ফটো আমি ক্লিক করিনি, ওর সাথে কেউ আছে যাকে এরা কেউ দেখতে পারছে না। সিডনি রুমের ভেতরে চলে যায়। দরজা ভেতর থেকে বন্ধ হয়ে যায়, আর এরা সবাই ওইদিকে দৌড়ে যায়, কিন্তু দরজা এখন আর খুলছে না। কিন্তু যে কামারেতে সিডনি আছে, ওখানে এরা মাইক লাগিয়ে রেখেছে। এরা সবাই ওখানের আওয়াজ শোনার চেষ্টা করে। এরা জানতে পারে যে ওখানে আরো কেউ আছে, আর এই আওয়াজ এক বাচ্চার হয়। ওই বাচ্চা সিডনিকে বলে তুমি আমার পেছনে এসো, আমি এখানেই লুকিয়ে থাকি। আর তখনই উপরের দরজা খুলে যায়। আর যখন এরা সবাই কামারের ভেতরে যায়, তখন ওখানে সিডনি ছিলই না। এরা চারপাশ দেখে, এখানে আগে থেকে এক আলমারি ছিল। এরা দেখে ওর ভেতরে এক আলাদা রাস্তা আছে, আর সিডনি ওখানেই ছিল। এরা সিডনিকে ওখান থেকে বের করে আনে। এপ্রিল, যে রজার আর ক্যারোলিনের সব থেকে ছোট মেয়ে, ও লরেনকে বলে যখন লরি ভয় পেয়ে থাকে, তখন ও ওখানে লুকিয়ে যায়। লরি ওই বাচ্চা ছিল যার এখানে মৃত্যু হয়েছিল। ওর আত্মা এই ঘরের মধ্যে আছে। এটা শোনার পর লরেন ওখানে যায়। ও দেখে ওখানে এক ঝুলন্ত দড়ি আছে, আর তখনই ওর পায়ের তলার কাঠের তক্তা ফেটে যায়। ও নিচে বেসমেন্টে পড়ে যায়। ওখানে এক খেলনা, যেটা লরেন এক আয়নাতে দেখতে পায়, যেটা এপ্রিল ঝিলের পাশে গাছের নিচে পেয়েছিল। ওই খেলনা লরির ছিল, যার এখানে মৃত্যু হয়েছে। তখনই ওখানে লরেন এক মহিলার আত্মা দেখতে পায়, যেটা লরির মা হয়। ও বলে এই সব কিছু আমাকে দিয়ে করানো হয়েছে। আর তখনই এখানে এক ভয়ানক আত্মা আসে, আর ও লরেনের ওপর অ্যাটাক করে দেয়। লরেন ওখান থেকে পালিয়ে বাইরে চলে আসে। আর বাইরে এসে ও সবাইকে বলে আমি জানতে পেরে গেছি, এখানে যে আত্মা আছে, ও মায়েদের ওপর নিজের কবজা করে, আর ওকে দিয়ে ও নিজের বাচ্চাদের হত্যা করায়। আর ক্যারোলিনের শরীরে যে দাগ আছে, ওটা কোনো রোগের নয়, বরং ওই আত্মাই তোমার ওপর ওই দাগের ছাপ রেখেছে। ওই আত্মা তোমাকে দিয়ে ওটাই করাতে চায়, যেটা ও আগে সবাইকে দিয়ে করিয়েছে। এরপর ওই আত্মা এখানে সবার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু এখানে কারো তেমন কিছু ক্ষতি হয়নি। আর এদের কাছে এখন সব প্রমাণ একজোট হয়ে গেছে, যেটা এরা চার্চে দেখাতে পারবে। এরা সবাই ডিসাইড করে যে এখানে এরা কেউ থাকবে না। এরপর এরা সবাই এখান থেকে যাওয়ার জন্য তৈরি হয়। আর যখন লরেন গাড়িতে বসেছিল, তখন ওর মেয়ের আওয়াজ আসে। লরেন গাড়ি থেকে নেমে ঝিলের দিকে যায়। ঝিলের মধ্যে ও নিজের মেয়ের ছায়া দেখতে পায়, যার ফলে ও ভয় পেয়ে যায়। ও ঘুরে এসে নিজের ঘরে ফোন করে, ওর মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। ওর মেয়ে পুরোপুরি ঠিক আছে। ও নিজের হাজব্যান্ড অ্যাডের গলায় লেগে অনেক কাঁদতে থাকে। ও বলে আমি জানি, এটা এক ধরনের সতর্কতা। আর এরকমটা হয়ও। রাতে লরেনের মেয়ে যখন শুয়েছিল, তখন ওর পা ধরে কেউ টানে, কিন্তু এতে ওর তেমন কোনো বড় ক্ষতি হয়নি। আর এদিকে রজারের পুরো পরিবার এক হোটেলে স্টে করে। আর যখন রজার ওখানে পৌঁছায়, তো ওর মেয়েরা ওকে বলে যে মা কিছু অদ্ভুত আচরণ করছে, আর ক্রিস্টিন আর এব্রনকে গাড়িতে নিয়ে কোথাও চলে গেছে। রজার এই কথা অ্যাডকে বলে। অ্যাড বলে তুমি ঘর যাও, আমরাও ওখানে আসছি। এরা জানে যে ওর স্ত্রী ক্যারোলিনের ওপর আত্মা কবজা করে নিয়েছে, আর এরা এটাও জানে যে ওর স্ত্রী ওর বাচ্চাদের মেরে দেবে, কেননা ওই আত্মা এটাই করায়। এজন্য এরা সবাই ওর ঘরে পৌঁছে যায়। পুলিশও এদের সাথে যায়। আর যখন এরা সব ওখানে পৌঁছে যায়, তো ক্যারোলিন নিজের বাচ্চাদের সাথে বেসমেন্টে ছিল, আর ও নিজের বাচ্চাদের মারতেই যাচ্ছিল। কিন্তু ততক্ষণে এরা পৌঁছে যায় আর ওকে ধরে নেয়। ক্যারোলিনকে এখান থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে,
কিন্তু যখনই দরজার বাইরে পা রাখে তো ক্যারোলিনের দম ছটফট করতে থাকে। লরেন বলে ওই আত্মা একে বাইরে যেতে দেবে না, যদি আমরা একে বাইরে নিয়ে যাই তাহলে এ মারা যাবে। আর তখনই ক্যারোলিনকে এক ঝটকা লাগে আর ও টানা হয়ে আপনা আপনি বেসমেন্টে চলে যায়। এমন মনে হয় যেন ওকে কেউ টানছে। এরা সবাই বেসমেন্টে যায়। ক্যারোলিন অনেক বেশি এগ্রেসিভ হয়ে গেছে, কিন্তু এরা সবাই ওকে ধরে কুর্সির সাথে বেঁধে দেয়। আর এখন এরা প্রিস্টকে ডেকে ওই জায়গাকে পবিত্র করতে চায়, ঝাড়ফুঁক করতে চায়। কিন্তু লরেন বলে ও এখান থেকে অনেক দূরে আছে, যতক্ষণে ও এখানে আসবে এ আর বাঁচবে না। অ্যাড বলে আমি এটা করতে পারবো, যদিও এটা অনেক রিস্ক হয়, তবুও ও এটা করতে চায়। কিন্তু ও চায় না যে ও স্ত্রী লরেন এখানে থাকুক, কেননা আগে এরকম কিছু করার সময় লরেনের অনেক প্রবলেম হয়েছিল। লরেন বলে ঈশ্বর আমাদের এজন্য ডেকেছে, আর ও পবিত্র বই নিয়ে আসে। অ্যাড ওটা পড়তে শুরু করে দেয়, আর যখন ও পবিত্র বইকে পড়ে এখানে সব জিনিস নড়তে শুরু হয়ে যায়। আর যে কুর্সিতে ক্যারোলিন বসেছিল ওটা হাওয়ায় ভাসতে শুরু করে দেয় আর উল্টো দিকে ঘুরে যায়। মন্ত্রের উচ্চারণ এখনো চলছে, আর তখনই কুর্সি নিচে পড়ে যায় আর ক্যারোলিন মুক্ত হয়ে যায়। কিন্তু ওই আত্মা ক্যারোলিনকে ধরে নেয়। এখানে ক্যারোলিনের সবথেকে ছোট মেয়ে এপ্রিল, যাকে ক্যারোলিন এখানে কোথাও লুকিয়ে রেখেছে। এজন্য ও ওইদিকে দৌড়ে যায় যাতে ওকে মারতে পারে। আর এরা সবাই বুঝতে পেরে যায় যে ওখানে এপ্রিল আছে। কিন্তু ক্যারোলিন ওখানে পৌঁছে যায়, ওর হাতে ধারালো অস্ত্র ছিল, ও এপ্রিলকে মারতেই যাচ্ছিল। তখনই অ্যাড খুব জোর চিৎকার করে বলে বেথশেবা। বেথশেবা এই আত্মার আসল নাম, যে কালী শক্তির জন্য নিজের ছোট বাচ্চাকে মেরে দিয়েছে। ওর নাম নেওয়ার পর অ্যাড ওকে বলে ঈশ্বরের ইচ্ছাতে আমি তোমাকে নরকে যাওয়ার আদেশ দিচ্ছি। কিন্তু এখনও এই আত্মা ক্যারোলিনের ওপর হাবি হয়ে আছে। সবাই ক্যারোলিনকে সাহস দেয় যে তুমি ওই আত্মাকে হারাতে পারবে। ওপর থেকে লরেন ওকে বলে তুমি মনে করো তুমি আমাকে কি দেখিয়েছিলে। আসলে ক্যারোলিন লরেনকে এক ফটো দেখিয়েছিল আর বলেছিল যে এটা আমার জীবনে সব থেকে ভালো দিন ছিল। ওই ফটোতে ক্যারোলিনের পুরো পরিবার ছিল। আর ওই সময়কেই লরেন ওকে মনে করায়। আর ওই সময়কে মনে করার পর ক্যারোলিনের মধ্যে শক্তি আসে, আর ওই আত্মাকে ও নিজের উপর হাবি হতে দেয় না। ওই অশুভ শক্তি ওর শরীর থেকে বেরিয়ে যায়, আর ক্যারোলিনও ও নিজের হোঁশে ফিরে আসে। হোঁশ থেকে ফিরে আসার পর ও নিজের মেয়ে এপ্রিলকে জড়িয়ে ধরে, ওর গলায় লেগে যায়, ওর কাছে ক্ষমাও চায়। আর এইভাবে ক্যারোলিনের জীবন বেঁচে যায়। আর এর সাথে 80-র দশকে ঘটে যাওয়া এই সত্য কাহিনী এখানেই শেষ হয়ে যায়। এই ফিল্ম 2013-তে রিলিজ হয়েছিল, আর এর IMDb রেটিং 7.5। এর আরও দুটি পার্ট, সেকেন্ড এবং থার্ড, নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে।